Yes, sir. Thank you. Today I will discuss in front of you about a very important lesson that is called wood, the use of wood. We know that if you make any question at first you have to wood politely. যদি ভদ্রতার সাথে ভদ্রতার সাথে কোনো প্রশ্ন করতে হয় আমরা উডের ব্যবহারটা করে থাকি। আমরা কথা বলতে গেলে ইংলিশ নেটিভ স্পিকার যারা তারা খুব পরিমাণে এই উডের ব্যবহারটা করে থাকে, কারণ এই উডটাকে ভদ্রতার সাথে তুলনা করা হচ্ছে যে ভদ্রভাবে প্রশ্ন করতে গেলে। এবং দেখবেন নেটিভ স্পিকার যারা এরা প্রত্যেকটা কথা কিন্তু খুব বিনয়ের সাথে, বিশেষ করে জাপানিজ যারা বা আমেরিকান কানাডিয়ান যারা, এরা কিন্তু প্রত্যেকটা কথা খুব ভদ্রতার সাথে বলে। তো বলা হচ্ছে উড হচ্ছে মূলত একটি মডাল অক্সিলারি ভার্ব। সাধারণত এই ভার্বগুলো মনের বিভিন্ন ভাব প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। উড এমনই একটা মডাল ভার্ব। মডাল ভার্বটা কেমন? যে ভার্বের কোনো ভার্বের পরিবর্তন মানে কনজুগেশন অফ ভার্ব পাওয়া যায় না। যেমন আমরা এখানে ইট মানে খাওয়া, এট মানে খেয়েছিলাম, ইটেন মানে হচ্ছে খাইয়াছি বা খেয়েছি। এই যে তিনটা ফর্ম করা যায় ভার্বের, কনজুগেশন অফ ভার্ব ফর্ম। এই মডাল ভার্বের কিন্তু এরকম হয় না। আরো একটা নিয়ম রয়েছে, মডাল ভার্বের পরে সাবজেক্ট অনুসারে মডাল ভার্ব কখনো পরিবর্তন হয় না। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। আর যদি বলি সে ভাত খায়, তখন কিন্তু বাক্যটা হয় হি ইটস রাইস। তো এখানে মডাল ভার্বে যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই এর পরে ক্যান বসিয়েছি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। কিন্তু আমি যদি বলি সে কাজটি করতে পারে, তো ওখানে যেমন হি ইটস রাইস হয়েছিল, এখানে হি ক্যানস হবে না, এখানে হবে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এখানে আই এর পরও ক্যান হবে, হি এর পরও ক্যান হবে। আচ্ছা, তো বলা হচ্ছে সেই কারণে এই ভার্বগুলো বাক্যে বিভিন্নভাবে বসে, বিভিন্ন ধরনের অর্থ দিয়ে থাকে। এখন আমরা দেখব উড ভার্বের বিভিন্ন প্রকার ব্যবহার সম্পর্কে। এখন আমরা দেখব যে উড ভার্বের কতগুলা ব্যবহার হয়, বেশি না, আমরা এখানে চারটা পাঁচটা ব্যবহার দেখব। তো বলা হচ্ছে যখন কোনো পজিবিলিটি সম্ভাবনা থাকে তখন উড ব্যবহার করা হয় সম্ভাবনা অর্থে। কিভাবে সেটা? যেমন আই উড গো টু ঢাকা নেক্সট মান্থ, অর্থাৎ আমি আগামী মাসে ঢাকায় যাব, অর্থাৎ আমার ঢাকায় যাওয়ার একটা সম্ভাবনা, পজিবিলিটি রয়েছে। ইউ উড ফাইন্ড অল ফ্লাওয়ার্স ফ্রম দ্য মার্কেট, তুমি মার্কেটের সকল ফুল দেখবে। অর্থাৎ একজনকে ফুল কেনার দায়িত্ব দেওয়া হয়েছে, তো বলছে যে তুমি মার্কেট ঘুরে সব থেকে সব ভালো ফুলগুলো দেখবে, তারপর সেখান থেকে ফুল কিনে আনবে। ইউ উড ফাইন্ড, হ্যাঁ, অল ফ্লাওয়ার ফ্রম দ্য মার্কেট, একটা সম্ভাবনা বলছে যে এখান থেকে ভালো ফুল কিনতে পারবে। ইউ উড গেট অল ক্লিয়ার কনসেপ্ট ফ্রম দিস লেসন, অর্থাৎ ইউ উড গেট, আপনি পাবেন, অল ক্লিয়ার কনসেপ্ট মানে পাওয়ার সম্ভাবনা থাকছে, সকল ধরনের পরিষ্কার ধারণা ফ্রম দিস লেসন। আমি আমার স্টুডেন্টকে যদি বলি যে এই লেসনটা আপনারা পড়ুন, এখান থেকে পার্টস অফ স্পিচ সম্পর্কে সুন্দর ধারণা পেতে পারবেন। এই যে সম্ভাবনা যখন থাকে তখন এই যে আই উড গো টু ঢাকা, ইউ উড ফাইন্ড অল ফ্লাওয়ার, ইউ উড গেট অল ক্লিয়ার কনসেপ্ট, এই আই এর পরে উড, ইউ এর পরে উড, সি এর পরে উড, এই উডটা হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে সম্ভাবনা অর্থে। কেউ আপনাকে বলছে যে আমি আগামী মাসে ঢাকায় যেতে পারি, আমার একটা সম্ভাবনা আছে, এখানে আপনাকে পজিবিলিটি ব্যবহার করতে হবে। এরপর একটা রয়েছে রিকোয়েস্ট বা অনুরোধ। জাস্ট ওয়েট আ বিট। আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করে, আমার একটা ফোন আসছে, অনলি ফর 1 মিনিট। ওকে, তো এই জায়গাটাতে কি বলেছি, এখানে বলেছি যে আমরা সম্ভাবনা অর্থে উডের ব্যবহারটা করব। তো এই সেই সম্ভাবনা অর্থে এখানে আমরা উড ব্যবহার করেছি। এরপর আমরা দেখব রিকোয়েস্ট, অনুরোধ বোঝাতে কোথায় উড ব্যবহার করা হয়। সেটা হচ্ছে উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, এখানে কাউকে আমি অনুরোধ করছি যে আপনি কি কিছু আমাকে টাকা ধার দিবেন। লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া, আর ব্রো মানে হচ্ছে ধার করা।
যেমন আমি তার কাছ থেকে টাকা ধার করি বা আমি তার কাছ থেকে টাকা ধার করেছিলাম। আই ব্রোড সাম মানি ফ্রম হিম, এখানে কিন্তু ব্রো মানে ধার করা, আর লেন্ড মানে কাউকে ধার দেওয়া। তো বলছে উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, উড ইউ প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। কাউকে আমি অনুরোধ করছি যে তুমি কি জানলাটি বন্ধ করবে। উড ইউ প্লিজ গো উইথ মি, আপনি কি আমার সাথে যাবেন। দেখেন, তাকে আমরা ভদ্রভাবে অনুরোধ করছি, এক্ষেত্রে আমরা উড ব্যবহার করব। উড ইউ প্লিজ, উড ইউ প্লিজ রিডিউস দ্য ভলিউম। যেমন আমি আপনাকে পড়াচ্ছি, এখন আমার পাশে যদি কেউ উচ্চস্বরে কোনো গান বাজিয়ে থাকে বা অন্য কোনো কাজ করে থাকে, তো আমরা বলতে পারি উড ইউ প্লিজ রিডিউস দ্য ভলিউম, আপনি কি ভলিউমটা একটু কমাবেন। তো এইখানে হচ্ছে আমরা অনুরোধ করেছি, রিকোয়েস্ট করেছি উডের ব্যবহার করে। আবার এই উডের ব্যবহার করে ওপিনিয়ন বা মতামত যখন আমরা চাইতে পারি, ওপিনিয়ন বা মতামত চাওয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা উডের ব্যবহার করি। বলছে উড ইউ জয়েন উইথ মি দিস পার্টি, আপনি কি আমার সাথে এই পার্টিতে যোগদান করবেন। উড ইউ টেক সাম স্ন্যাক অর কফি, আপনি কি, স্ন্যাক্স মানে হচ্ছে হালকা খাবার, এটা দুপুরের মূল খাবারের পূর্বে বা রাতের খাবারের পূর্বে, বিকেলের দিকে আমরা, দুপুরের 11টার দিকে আমরা দেখবেন হালকা খাবার অনেক সময় অফিসে খেয়ে থাকি, এটাকে বলা হচ্ছে স্ন্যাক্স। উড ইউ টেক সাম কফি। Maybe before lunch. Yes. Generally, we take breakfast at 7 or 7:30. You have completed your breakfast at 7:30 and you go to your office. But you will Yes. take your lunch after 1 or 2 p.m. At this time, you feel very hungry and you can take snacks. এখানে আপনি, Yes, sir. অর্থাৎ সকালে আমরা নাস্তা করি স্বাভাবিকভাবে 7টা 7:30টায়, আপনি নাস্তা করে বেরিয়ে যাচ্ছেন, আর দুপুরে অফিসে খেতে হচ্ছে সেই 1:30 বা 2টায়, এর ভিতরে আমাদের খুব ক্ষুধা পেয়ে যায়। তো এই যে হালকা কিছু খেয়ে নিলাম, 1 কাপ কফি বা চা বা সামান্য কিছু হতে পারে স্যান্ডউইচ নুডলস, এটা হচ্ছে স্ন্যাক্স, হালকা খাবার। আর মূল যে খাবার সেটা তো থাকবে, কিন্তু আমরা যখন অল্প পরিমাণে কোনো কিছু খেয়ে নিচ্ছি, এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্ন্যাক্স, হালকা খাবার। যে কোনো সময় আপনি, আমরা রাতের মূল খাবার খাওয়ার আগে বিকেলে অনেক সময় দেখবেন বাসায়, তাহলে আমরা মজা করে কোনো কিছু খাইতে পারি, বা আমাদের যখন ক্ষুধা অনুভব হয় আমরা বাসায় বিস্কিট থাকে বা অনেক কিছু থাকে, কিছু খেয়ে নিলাম, এটাই বলা হচ্ছে হালকা খাবার। স্ন্যাক্স মূলত শব্দের অর্থই হচ্ছে হালকা খাবার। Yes, sir. এরপর লাইক অর ওয়ান্ট, ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়ার জন্য ব্যবহৃত হয়। লাইক ব্যবহার করা হয় অথবা ওয়ান্ট। যেমন আই উড লাইক, আই উড লাইক টু ডিসকাস দ্য ম্যাটার, আমি বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই। এখানে একটা কোনো কিছু চাচ্ছে বা চাওয়া হচ্ছে, আমি আলোচনা করতে চাই এই বিষয়টা নিয়ে। উড ইউ লাইক টু সে সামথিং, আপনি কি কিছু বলতে চান। উড ইউ লাইক টু টক উইথ মি, উড ইউ লাইক টু রিড উইথ মি, আপনি কি আমার সাথে পড়তে চান, আপনি কি আমার সাথে কথা বলতে চান। উড ইউ লাইক টু সে সামথিং, আপনি কি কিছু বলতে চান, বলতে পছন্দ করেন। তাহলে এখানে আপনাকে উডের ব্যবহার করতে হবে। এখানে কিসের ব্যবহার করতে হবে, উড। যেমন আই উড লাইক টু ডিসকাস, আমি আলোচনা করতে চাই অ্যাবাউট দ্য ম্যাটার, এই বিষয়টা সম্পর্কে। এখানে উডের ব্যবহার আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, রিকোয়েস্ট দেখেছি, পজিবিলিটি দেখেছি, অপিনিয়ন মতামত দেখেছি। উড ইউ জয়েন মি, উড ইউ জয়েন উইথ মি দিস পার্টি, আমি কারো কাছে মতামত চাচ্ছি যে আপনি কি আমার সাথে যোগদান করবেন পার্টিতে। তাহলে এখানে উড ইউ জয়েন উইথ মি। এরপর হচ্ছে লাইক বা ওয়ান্ট, ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। আই উড লাইক টু ডিসকাস দ্য ম্যাটার, আই উড লাইক টু সে সামথিং, উড ইউ লাইক টু টক উইথ মি, উড ইউ লাইক টু রিড উইথ মি। এরপর একটা হচ্ছে একটা ক্লজ, ক্লজ মানে হচ্ছে বাক্য অংশ। এই ক্লজ ধরনের কোনো বাক্য থেকে আমরা উডের ব্যবহার করতে পারি। বলছে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, এটা আমাকে বসাতে হবে। তারপর ইফ প্লাস প্রেজেন্ট টেন্সও হতে পারে, ইফ প্লাস পাস্ট টেন্সও হতে পারে। অর্থাৎ ক্লজে যেমন ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার একটা স্ট্রাকচার আমরা পড়েছি, যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার কেমন, যদি তুমি আসো তাহলে আমি যাব। এটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ ইফ ইউ খাম, যদি তুমি আসো, আই উইল গো, তাহলে আমি যাব। তো এখানেও তেমন একটা ব্যবহার, উড ইউ মাইন্ড, এরপর ইফ, তারপর সিম্পল পাস্ট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন উড ইউ মাইন্ড ইফ আই কল ইউ টু নাইট, কি বলছে, উড ইউ মাইন্ড, আপনি কি কিছু মনে করবেন,
ইফ আই কল ইউ টু নাইট, আজ রাতে আপনাকে যদি আমি ফোন করি, আপনি কি কিছু মনে করবেন? উড ইউ মাইন্ড ইফ আই ডোন্ট কাম উইথ মি, আমি যদি আপনার সঙ্গে না আসি, না যাই, আপনি কি কিছু মনে করবেন? তাহলে এখানে উডের পরে আমরা ইফ ব্যবহার করেছি। উড ইউ মাইন্ড ইফ আই রিড উইথ ইউ, আমি যদি এখন আপনার সঙ্গে পড়তে শুরু করি, আপনি কি কিছু মনে করবেন? তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় ভদ্রতার সাথে কথা বলার জন্য আমরা উডের ব্যবহারটা দেখতে পাচ্ছি। এরপর একটা দেখব, উড ইউ মাইন্ডের পরে দেখেন V4, এই ভি ভি V4টা কেমন হয়? এটা হচ্ছে ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। উড ইউ মাইন্ড, হ্যাঁ, উড ইউ মাইন্ডের পরে V4 প্লাস অবজেক্ট। যেমন বলছে, উড ইউ মাইন্ড প্লেইং ক্রিকেট উইথ আস, উড ইউ মাইন্ড সিটিং উইথ দেম, উড ইউ মাইন্ড রিডিং উইথ মি। তো এই যে এতক্ষণ উড ইউ মাইন্ডের পরে উপরের বাক্যে উড ইউ মাইন্ডের পরে আমরা ইফ ব্যবহার করেছিলাম, আর এখন আমরা উড ইউ মাইন্ডের পরে V4 অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি দিব। আমরা তো জানি ভার্বের মূলত তিনটা করে ভার্ব ফর্ম আমরা পড়েছিলাম, ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, হ্যাঁ, তারপর রিড, রেড, রেড, তারপর হচ্ছে টেক, টুক, টেকেন। কিন্তু এর আরো ফর্ম হয়ে থাকে, ফর্মগুলা হচ্ছে কি, যেমন ইট, এট, ইটেন, এটা হচ্ছে তিনটা ফর্ম। আর এখান থেকে আরো ফর্ম তৈরি করতে গেলে ইট, এট, ইটেন, এরপর করা যাচ্ছে V4 হচ্ছে ইটিং, V4টা কি হবে, ইটিং। আর V5টা হবে হচ্ছে ইটস, V5টা কি হবে, ইটস। যেমন থার্ড পারসন ফর্মকে বলা হচ্ছে, যেমন সে ভাত খায়, বা যদি বলা হয় রনি ভাত খায়, এখানে রনি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং খাওয়া কাজটি হচ্ছে এখানে V5 অর্থাৎ থার্ড পারসন ফর্ম, রনি ইটস রাইস। কিন্তু আই এর ক্ষেত্রে কিন্তু এটা হবে না, অর্থাৎ থার্ড পারসন বাক্যের সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, মনে রাখতে হবে। এবং 12টা টেন্সের ভিতরে এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়ে থাকে, আর কোথাও কিন্তু এটা হচ্ছে না। তো এখানেও ঠিক তেমনটি বলা হচ্ছে যে V4 অংশ, অর্থাৎ V4 যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে ভার্বের পর আইএনজি। উড ইউ মাইন্ড প্লেইং ক্রিকেট উইথ আস, উড ইউ মাইন্ড সিটিং উইথ দেম, উড ইউ মাইন্ড রিডিং উইথ মি, আপনি কি আমার সাথে পড়তে কিছু মনে করবেন? এরপর আমরা আরেকটা দেখতে পারবো, সেটা হচ্ছে পাস্ট ফর্ম অফ উইল। উইলের পাস্ট ফর্ম হিসাবে কখনো আমরা উডের ব্যবহার করি, এটা সাধারণত ন্যারেশনের ক্ষেত্রে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করার জন্য ব্যবহার করা হয়। ডিরেক্ট থেকে যখন আমরা ইনডিরেক্ট করি, অর্থাৎ প্রত্যক্ষ উক্তি থেকে যখন আমরা পরোক্ষ উক্তিতে পরিণত করি, তখন আমরা এটা ব্যবহার করি। বলা হচ্ছে, হি সেইড দ্যাট, সে বলেছিল যে হি উড বি গোয়িং ফর দ্য পার্টি, হি সেইড দ্যাট he would be going for the party. তানিয়া said that she would come late today. তানিয়া বলেছিল যে সে আজ দেরিতে আসবে। এখানে উইলের কিছুটা পাস্ট ফর্ম হিসেবে আমরা উডের ব্যবহারটা করেছি। রহিম said that he would go to ঢাকা next month. রহিম বলেছিল সে আগামী মাসে ঢাকায় যাবে। তো এখানে আমরা আরেকটু দেখি যে রিপিটেশন অফ পাস্ট, অতীতকালের কোনো অভ্যাসগত ঘটনা বোঝাতে সাধারণত ইউজ টু এর ব্যবহার করা হয়। আমরা বলেছিলাম যে অতীতের কোনো অভ্যাস, অতীতে অভ্যাস ছিল কিন্তু এখন আর নেই, এমনটি বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি। যেমন আমি প্রতিদিন একটি ডিম খেতাম, আই ইউজ টু ইট অ্যান এগ এভরিডে। আমি প্রতিদিন নদীতে সাঁতার কাটতাম, আমি প্রতিদিন ইউনিভার্সিটিতে যেতাম, এখানে আমরা ইউজ টু ব্যবহার করি। কিন্তু এটা কেবলমাত্র প্রথম বাক্যতে ব্যবহার করা হয়। এই ইউজ টুটা যদি অতীতের অভ্যাস ব্যবহার করে পাশাপাশি সময়ে অনেকগুলা বাক্য বলা হয়, সেখানে আমরা ইউজ টু ব্যবহার করব প্রথম বাক্যটায়। আর এরপর থেকে উডের ব্যবহারটা বেশি সুন্দর করে তোলে, এরপর থেকে আমরা উডের ব্যবহারটা বেশি সুন্দর করি। যেমন উই ইউজ টু প্লে এভরিডে, প্রথম বাক্যে আমরা এখানে ইউজ টু এর ব্যবহার করেছি, আমরা নিয়মিত খেলা করতাম, উই ইউজ টু প্লে এভরিডে। দেন আই উড গো টু মাই ফ্রেন্ডস হোম, আই উড ওয়াচ টিভি, অ্যান্ড আফটার দ্যাট আই উড কাম ব্যাক টু হোম। হুম, এখানে প্রত্যেকটা জায়গায় আমরা উড ব্যবহার করেছি, কেবলমাত্র প্রথম বাক্যে আমরা ইউজ টু ব্যবহার করেছি। যেমন ইফ আই ওয়েন্ট হি উড কাম, যদি আমি যেতাম। দেখেন বাক্যটার গঠনটা কত সুন্দর। বলা হচ্ছে যে ইফ
আই ওয়েন্ট, যদি আমি যেতাম, হি উড কাম, তাহলে সে আসতো, সে আসতো, আমি গেলে সে আসতো। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে আমি আকাশে উড়তাম। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড প্র্যাকটিস স্পোকেন ইংলিশ এভরিডে, আমি প্রত্যেক দিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতাম। তো এখানে আমরা উডের ব্যবহারটা, যেমন অপরিচিত কারোর সাথে যদি দেখা হয়, আপনার অফিসে কেউ এসেছে বা রাস্তায় দেখা হয়েছে, বা কোনো বাংলাদেশি পিপলের সঙ্গে যদি আপনার দেখা হয়, তো সেক্ষেত্রে আমরা ওখানে আপনি বলতে পারেন তার নামটা আপনি জানতে চাচ্ছেন, তো ইংলিশে আপনি উড ব্যবহার করে কোয়েশ্চেনটা করতে পারেন কিভাবে, উড ইউ মাইন্ড টেলিং মি ইয়োর নেম। হুম। তো এই যে দেখেন এখানে বলছে আই উড লাইক টু ডিসকাস দ্য ম্যাটার, উড ইউ জয়েন মি উইথ দ্য পার্টি, কাউকে আপনি ভদ্রভাবে অনুরোধ করছেন, উড ইউ জয়েন, আপনি কি জয়েন করবেন। এখানে উড বললেই কিন্তু ভদ্রতা ব্যবহার করা হচ্ছে, আপনি যখনই কোনো সেন্টেন্সে উড ব্যবহার করবেন তখন কিন্তু ভদ্রতা ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমি পুরো ক্যান দিয়ে যদি একটা প্রশ্ন করি, ক্যান ইউ টেল মি ইয়োর নেম, মনে করেন কারোর সঙ্গে আপনার দেখা হয়েছে, তো আপনি তাকে বলছেন যে ক্যান ইউ টেল মি ইয়োর নেম, অর্থাৎ আপনি কি আপনার নামটা আমাকে বলতে পারেন। এই যখনই ক্যান ব্যবহার করলেন তখন কিন্তু এই সেন্টেন্সটা কিছুটা একটু ঔদ্ধত ভাব প্রকাশ করলো, বিনয়ের সঙ্গে আর এটা থাকলো না। ক্যান ইউ টেল মি ইয়োর নেম, অর্থাৎ আপনি কি আপনার নামটা আমাকে বলবেন, এই ক্যান ব্যবহার করলে বোঝা যাচ্ছে যে আপনি যে ব্যক্তির কাছে নামটা জানতে চেয়েছেন সে হয়তো আপনার বন্ধু, বা আপনার কোনো জুনিয়র হবে, অথবা আপনার কোনো ছোট ভাই ব্রাদার এটা হতে পারে। কারণ ক্যানটা ব্যবহার করা হয় সমবয়সীদের ক্ষেত্রে, অথবা ফ্রেন্ড সার্কেলের কারো ক্ষেত্রে ক্যান ব্যবহার করা হয়। বাক্যটা এমন হয় যে তুই কি তোর নামটা আমাকে বলতে পারবি, এটা হচ্ছে ক্যান। কিন্তু যখন আপনি উড ব্যবহার করবেন তখন আপনি ভদ্রতার সাথে কাউকে আপনি বলছেন যে উড ইউ প্লিজ টেক আ কাপ অফ কফি, উড ইউ প্লিজ টেল মি ইয়োর নেম। তো এক্ষেত্রে কিন্তু আমরা উডের ব্যবহারটা করব, উড। হুম। ভদ্রতা অর্থে, সম্ভাবনা অর্থে, অনুরোধ অর্থে, ওপিনিয়ন অর্থাৎ মতামতের অর্থে, লাইক বা ওয়ান্ট এর ক্ষেত্রে, গিভ ভ্যালু কাউকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে, বলছে যে উড ইউ মাইন্ড ইফ আই কল ইউ টু নাইট, আমি তাকে গুরুত্ব দিচ্ছি অনেকটা, যে আমি যদি আজ রাতে আপনাকে ফোন করি আপনি কিছু মনে করবেন না তো। তো এই ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়ে সেখানে উডের ব্যবহার করব। উড ইউ মাইন্ড প্লাস ভি ফোর প্লাস অবজেক্ট, উড ইউ মাইন্ড প্লেইং ক্রিকেট উইথ আস। তো এই জায়গাটা আমরা উড দিয়ে একটা শিট দেখলাম। এখন আমরা প্রেপোজিশনের যে আটটা পার্ট রয়েছে, আটটা অংশ রয়েছে, এর শেষের যে তিনটা অংশ, অর্থাৎ প্রেপোজিশন সরি পার্টস অফ স্পিচের শেষে যে আটটা অংশ, তো এর শেষ যে তিনটা, অর্থাৎ এখানে টিআইওএন থাকে, শন কথাটা থাকে, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই তিনটা জিনিসের ব্যবহারটা কিন্তু আমরা অনেক সময় যখন বাক্যে ব্যবহার করতে যাই তখন আমরা কনফিউজড হয়ে যাই, যে আমরা এটা কিভাবে ব্যবহার করব। তো সেই প্রেপোজিশনের ব্যবহারটা যদি আমরা একটু দেখি, তিনটা একই সঙ্গে দেখব, প্রেপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। পিআরই, পিও, এস, আই, টি, আই, ও, এন, প্রেপোজিশন। ওকে। বলা হচ্ছে যে প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকারটা কেমন দেখবেন, মেয়েরা বা মহিলারা কিন্তু বাইরে কোথাও যাওয়ার সময়, বিশেষ করে আমাদের বাংলাদেশি যারা, আমাদের দেশীয়, সুন্দর করে দেখবেন শাড়ি পরে, বা তার অন্য যে ড্রেস থ্রি পিস জাতীয় এটা পরতে পারে, তারপর সে তার চুলটাকে সুন্দর করে বেঁধে রাখে, হুম, কানের দুল পরে, তারপর দেখবেন তার চেহারাটাকেও সুন্দর করে একটু সাজিয়ে তোলে। এইভাবে করলে কি হয়, তাকে একটু বাড়তি সৌন্দর্য এনে দেয়, আরো একটু বেশি সুন্দর দেখায়। তো এখানে যেমন একটা অলংকার পড়ার কারণে তার সৌন্দর্যটা বেড়ে গিয়েছে, এই প্রিপোজিশন ব্যবহার করলেও কিন্তু ইংরেজি ভাষায়ও কিন্তু এখানে সৌন্দর্য বেড়ে যায়। আমি দেখেন এখানে যদি বলি হি গোস টু স্কুল, এই বাক্যটা আমরা প্রিপোজিশন ব্যবহার করেছি হচ্ছে টু, অর্থাৎ হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। কি বলেছি, সে স্কুলে যায়। এখানে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করেছি সেটা হচ্ছে টু।
টু মানে হচ্ছে কাছে, দিকে, প্রতি। তো আমি যদি টুটাকে বাদ দিয়ে বাক্যটা বলতাম কেমন শোনা যেত? হি গোজ স্কুল। দেখেন এই বাক্যের মনে হচ্ছে কোথায় যেন কি বাদ পড়ে যাচ্ছে, আমি যেন কি একটা মানে দিতে ভুলে গেছি। হি গোজ স্কুল বাক্যটাকে কেমন যেন একটু খোলা খোলা মনে হয়। কিন্তু যখন আপনি এই বাক্যটাকে আমি একটা টু যুক্ত করে দেব, তখন কত সুন্দর শুনতে লাগবে। হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এবং এই টুটা এখানে বসানোর কারণে এই স্কুল যা নামক একটা নাউনের সঙ্গে হি এবং গোজ, এই যে আরো দুইটা ওয়ার্ড রয়েছে, হি গোজ টু স্কুল, এখানে হি গোজ এই শব্দগুলোর সাথে স্কুলের একটা সম্পর্ক গড়ে তুলেছে, একটা সম্পর্ক গড়ে তুলেছে। তো এই সম্পর্ক গড়ে তুলেছে কে? এই যে দেখেন একটা টু নামক একটা প্রেপোজিশন। বলা হচ্ছে প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে। আমরা একটু মনে রাখবো। আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। বলা হচ্ছে প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্ব, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। হি গোজ টু স্কুল, এখানে এই টু এর মাধ্যমে এখানে কিন্তু এই যে বলছে, অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, এখানে স্কুল হচ্ছে একটা নাউন, এর পূর্বে বসেছে টু। বলছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। তো এই স্কুল নামক একটা নাউনের পূর্বে এই টু নামক একটা প্রেপোজিশন বসে এই যে অন্য ওয়ার্ডগুলো রয়েছে এদের সাথে সম্পর্ক স্থাপন করেছে, এই জন্য এই টুটাকে বলা হচ্ছে প্রেপোজিশন। বুঝতে পেরেছেন যে প্রেপোজিশন মূলত কাকে বলে? হুম এই প্রেপোজিশনের ব্যবহারটা আমরা ইংলিশে, আপনি 10টা সেন্টেন্স আপনার নোটবুকে আপনার খাতায় লিখবেন, দেখবেন 10টা সেন্টেন্সের ভিতরে 8টি সেন্টেন্সেই প্রেপোজিশনের ব্যবহার চলে এসেছে। হুম তো এই জন্য এটা আমরা সতর্কতার সাথে খুব মন দিয়ে এটা শিখব। বলছে উই লিভ অন রাইস, উই লিভ অন রাইস, আমরা ভাত খেয়ে বাঁচি। এই দেখেন লিভ অন, লিভের পর একটা ওয়ান দিয়েছি, এই ওয়ানটা হচ্ছে এখানে প্রিপোজিশন। কারণ এই রাইসটা হচ্ছে নাউন, এর পূর্বে ওয়ান বসেছে, বসে এই বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক গড়ে দিয়েছে। আই কাম ফ্রম ইউকে, এই ইউকের পূর্বে ফ্রম বসেছে এবং আই কাম এদের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে। উপরের সেন্টেন্স তিনটি যথাক্রমে টু, ফ্রম, অন, অর তিনটি স্কুল, ইউকে, রাইসের সাথে সম্পর্ক স্থাপন করেছে। সুতরাং টু, ফ্রম, অন হচ্ছে তিনটি প্রেপোজিশন অবশ্যই। আচ্ছা, এরপর আমরা এখানে লিখেছি দেখেন প্রেপোজিশনস ডিকশনারি। ডিকশনারি কেন লিখলাম? কারণ ডিকশনারিতে যেমন আমরা নতুন নতুন অজানা শব্দ খুঁজে বের করতে পারি, খুঁজে পাই। আমরা যে শব্দ জানি না সেটার অর্থটা খুঁজে বের করার জন্য আমরা এখন তো মোবাইলে অ্যাপস চলে এসেছে, ডিজিটাল ডিকশনারি। আগে কিন্তু বড় বড় ওই বই আকারে ডিকশনারি ছিল। তো সেই ডিকশনারিতে যেমন আমরা আমাদের নতুন যে ওয়ার্ডগুলো জানি না সেগুলো খুঁজে পেতাম, এই প্রেপোজিশন ডিকশনারিতেও আমরা ঠিক সেভাবে খুঁজে পাবো। কিভাবে? যত প্রেপোজিশন রয়েছে সবগুলার ব্যবহার এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন নির্দিষ্ট দিকে বা প্রতি বা পর্যন্ত বোঝাতে টু ব্যবহার করা হয়। নির্দিষ্ট দিকে, যেমন এখানে প্রথম বাক্য আমি লিখেছিলাম হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, অর্থাৎ সে একটা নির্দিষ্ট দিকে যায়, স্কুলের দিকে, হি গোজ টু স্কুল। আর অনির্দিষ্ট যখন কোনো কিছুর দিকে হবে, অনির্দিষ্ট করে বুঝাবে, তখন টুয়ার্ডস ব্যবহার করা হবে। হুম যদি বলা হয় আই অ্যাম গোয়িং টুয়ার্ডস দ্য মার্কেট, অর্থাৎ আমি বাজারের দিকে যাচ্ছি। দেখেন আমি কোথায় যাচ্ছি? আমি বাজারের দিকে যাচ্ছি। এখানে কিন্তু অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, অনির্দিষ্ট করে বুঝাচ্ছে যে আমি মানে বাজার কথাটা উল্লেখ করেছি। কেউ মনে করতে পারে স্যার এখানে তো বাজারই উল্লেখ করে দিয়েছেন, অনির্দিষ্ট কেন হলো? কিন্তু বিষয়টা হচ্ছে আমি বাজারের দিকে যাচ্ছি। এখন বাজারের দিকে বাসা থেকে আমি রওনা দিয়েছি, কিন্তু বাজারে না পৌঁছিয়ে আমি অন্য কোথাও যেতে পারি। কিন্তু আপনি যদি টু ব্যবহার করেন, আই এম গোয়িং টু স্কুল, তাহলে বোঝাবে যে আপনি ঠিক স্কুলের দিকে যাচ্ছেন এবং স্কুলে পৌঁছাবেন। এক্ষেত্রে টু ব্যবহার করা হয়। অ্যাট কখন বসে? স্থান বা সময় বোঝাতে বা নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। মাস বা বছর বা বড় কোনো স্থান বা কোনো ভাষা এর পূর্বে ইন বসে। হুম
এগুলোর ব্যবহার নিচেই দেখাচ্ছে, এগুলো শুধু এখানে লিখেছি দেখেন। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, বিটুইন বসে দুইয়ের মধ্যে একজন বোঝাতে, দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে বিটুইন, অ্যামং বসে দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে কোনো কিছু ভাগ করে দেওয়া বোঝাতে অ্যামং বসে। এগেনিস্ট অর্থ বিরুদ্ধে, অ্যাক্রস অর্থ অতিক্রম করা, আফটার অর্থ পরে, বিফোর মানে আগে, অন মানে হচ্ছে কোনো স্থির বস্তু স্পর্শ করে বোঝাতে কোনো বার বা তারিখের পূর্বে অন বসে। হুম এগুলো আমরা দেখব প্রত্যেকটার ব্যবহার। বিহাইন্ড অর্থ পিছনে বোঝাতে, কোনো কিছুর পিছনে বোঝাতে সেখানে আমরা বিহাইন্ড ব্যবহার করি। বিয়ন্ড অর্থ হচ্ছে নির্দিষ্ট সময় পর বা কল্পনার বাইরে, সামর্থ্যের বাইরে বোঝাতে তখন বিয়ন্ড বসে। ইনটু হচ্ছে প্রবেশ বা গতিশীল অবস্থা বা রূপ পরিবর্তিত হওয়া বা দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। এগুলোর ব্যবহার এখানে আমরা দেখব এবার প্র্যাকটিক্যালি। বলা হচ্ছে নিম্নে প্রিপজিশনে 30টি গুরুত্বপূর্ণ ব্যবহার দেওয়া হলো, অর্থাৎ এই প্রিপজিশন আমরা কোথায় কোথায় ব্যবহার করি এর 30টি গুরুত্বপূর্ণ ব্যবহার আমরা দিচ্ছি। এই 30টা ব্যবহারের বাইরে প্রিপজিশনের ব্যবহার হয় না বললেই চলে। এই 30টা ব্যবহার জানলেই প্রিপজিশনের সকল ব্যবহার, সকল সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। যেমন একটা বাক্য লিখেছি, ছোট স্থান বা ছোট শহরের পূর্বে অ্যাট বসে। যেমন হি লিভস অ্যাট মিরপুর, সে ঢাকার একটা জায়গার নাম হচ্ছে মিরপুর, সে মিরপুরে বসবাস করে। হি লিভস অ্যাট নোয়াখালী, দেখেন বাংলাদেশের একটা জেলার নাম হচ্ছে নোয়াখালী, কিন্তু যদি বলা হয় সে বাংলাদেশে বাস করে, হি লিভস ইন বাংলাদেশ। কিন্তু যদি বললাম যেমন আমার বাসা হচ্ছে খুলনার ডুমুরিয়া, তো আমি যদি বলি আমি খুলনায় বাস করি, আই লিভ ইন খুলনা। কিন্তু যখন বলবো আমি খুলনার ডুমুরিয়ায় বাস করি, আই লিভ অ্যাট ডুমুরিয়া ইন খুলনা। কারণ ছোট শহরের পূর্বে অ্যাট আর বড় শহরের পূর্বে ইন। হ্যাঁ, নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে, নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট বসে। যেমন আই গো টু স্কুল অ্যাট 9 AM, হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 AM। নির্দিষ্ট সময়ে সে স্কুলে যায়, কখন যায়? 9টায়। তো বলছে আই গো টু স্কুল বা হি গোস টু স্কুল অ্যাট 9 AM। দূরত্ব বোঝাতে অ্যাট বসে, দূরত্ব বোঝাতে কি বসে? অ্যাট বসে। ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার্স ফ্রম হেয়ার, এখান থেকে ঢাকা 200 কিলোমিটার। সিলেট ইজ 100 কিলোমিটার ফ্রম হেয়ার। দামের পূর্বেও অ্যাট বসে। পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি, আপেল সেলস অ্যাট 150 টাকা পার কেজি। বয়স বোঝাতে অনেক সময় আমরা অ্যাট ব্যবহার করে থাকি। বয়স কেমন সেটা? যেমন সে 16 বছর বয়সে এসএসসি পাশ করেছিল, হি পাস্ট হিজ এসএসসি অ্যাট 16, হি পাস্ট এইচএসসি অ্যাট 18। ইউজ অফ অন, কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে। সংলগ্ন মানে স্থিরভাবে একটা জিনিস অন্য একটা জায়গায় আছে, সেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে। অবজেক্টকে স্পর্শ করে থাকলে সেখানে আমরা অন ব্যবহার করে থাকি। যেমন কিপ দ্য মোবাইল অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলের উপরে মোবাইলটি রাখো। বার বা দিন বা তারিখের পূর্বেও কিন্তু অন বসে। যেমন আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে। হি উইল কাম হেয়ার অন 17th জুন। হ্যাঁ, নদীর তীর বোঝাতে অন বসে। ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা। দেখেন এখানে প্রত্যেকটা ব্যবহার এখানে মানে আপনি পড়লেই বুঝবেন। হ্যাঁ, এখানে না বোঝার এই যে প্রেপোজিশনস ডিকশনারি, এইগুলো একটু পড়লে বোঝা যাবে যে কোন কোন জায়গায় মূলত আমরা প্রেপোজিশনটা ব্যবহার করতে পারি। কারণ আমরা রিটেন ইংলিশে যখন নির্ভুলভাবে কোনো কিছু লিখতে চাইবো, তখন এই ব্যবহারগুলো না জানলে লিখতে গেলে আমাদের সমস্যায় পড়তে হবে। হি জয়েন্ড ইন নেভি, পেশা, কোনো পেশায়ের পূর্বে ইন বসে। হি জয়েন্ড ইন আর্মি, সে আর্মিতে সেনাবাহিনীতে যোগদান করেছিল। হি জয়েন্ড ইন নেভি, সে নৌবাহিনীতে যোগদান করেছিল। আই জয়েন্ড ইন বাংলাদেশ আর্মি, আমি বাংলাদেশ আর্মিতে যোগদান করেছিলাম। অবস্থা বোঝাতে ইন বসে, অবস্থা বোঝাতে কি বসে? ইন বসে। হি ইজ, হি ইজ ইন হ্যাপি মুড, আই অ্যাম ইন স্যাড মুড। তো এই যে হ্যাপি মুড, এখানে অবস্থা বোঝাচ্ছি যে আমি একটা খুব হ্যাপি মুডে আছি, এক্ষেত্রে ইনটাকে ব্যবহার করতে হবে। টু এর ব্যবহার, কোনো স্থানে আসা এবং যাওয়া বোঝালে ওই স্থানের পূর্বে টু বসে। কোনো স্থানে আসা এবং যাওয়া বোঝালে ওই স্থানের পূর্বে টু বসে। যেমন হি কামস টু হেয়ার, দে গো টু ইউনিভার্সিটি, তারা ইউনিভার্সিটিতে যায়। ব্যক্তির কাছে বোঝালে, ব্যক্তির কাছে আসা বা যাওয়া বোঝালে টু বসে। যেমন হি কামস টু মি, সে আমার কাছে আসে। দে গো টু ইউনিভার্সিটি, তারা ইউনিভার্সিটিতে যায়। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু টু এর ব্যবহারটা করতে পারছি। আচ্ছা নেক্সট, অনুসারে বোঝাতে অনুসারে টু বসে।
আই ওয়ার্ক অ্যাকর্ডিং টু রুল, আমি কাজ করি নিয়ম অনুসারে। এই যে অ্যাকর্ডিং এর পরে টু বসেছে, অ্যাকর্ডিং টু এর অর্থই হচ্ছে মতানুসারে, আমি রুল অনুসারে, আমি তার অনুসারে কাজ করি, এটা হচ্ছে এখানে টু বসবে। তো এখানে এই প্রেপোজিশন ডিকশনারিতে অনেকগুলো ব্যবহার দিয়েছি, এই ব্যবহারগুলো পড়লেই বোঝা যাবে যে কোন কোন জায়গায় আমরা মূলত প্রেপোজিশন। সাথে বোঝাতে উইথ বসে, সাথে। হি কেম উইথ মি, হি গোজ উইথ হিম। দ্বারা বা দিয়ে বোঝাতে উইথ বসে। আই রাইট উইথ হিজ পেন, আই রাইট আমি লিখি, উইথ দিস পেন এই কলমটির দ্বারা। তাহলে এখানে কলমের দ্বারা বোঝাতে উইথ ব্যবহার করা হচ্ছে। উইথ মানে হচ্ছে দ্বারা বা সাথে। ফর জন্য বোঝাতে ফরের ব্যবহার হয়। আই উড লাইক টু ডু সামথিং ফর ইউ, আমি আপনার জন্য কিছু করতে চাই। আই এম ওয়েটিং ফর ইউ, আমি আপনার জন্য অপেক্ষা করছি। তো যাই হোক, এটা হচ্ছে প্রেপোজিশন। এখানে নিচে সবই ঠিক এইভাবে দেওয়া রয়েছে। কোথায় বাই বসে, পাশে বোঝাতে বাই বসে। হি স্যাট বাই মি, সে আমার পাশে বসেছিল। আই স্যাট বাই হার, পথে অর্থে বোঝাতে বাই বসে। দে উইল গো দেয়ার বাই রোড, তারা রাস্তা যোগে সড়ক পথে সেখানে যাবে। দে উইল গো তারা যাবে, কিভাবে যাবে? বাই রোড, সড়ক যোগে রাস্তা দিয়ে। যদি বলা হয় তারা বিমানে যাবে, দে উইল গো দেয়ার বাই এয়ার। বাই এয়ার মানে হচ্ছে আকাশ পথে, এয়ারের মাধ্যমে অর্থাৎ বিমানে করে। আচ্ছা, তো এইটা হচ্ছে প্রেপোজিশনের, এই ডিকশনারিটা পড়লে আমরা বুঝতে পারবো। তো উডের ব্যবহার দেখলাম, প্রেপোজিশনের ব্যবহার দেখলাম। এখন আমরা একটা ব্যবহার দেখব, কনজাংশন এবং ইন্টারজেকশনের ব্যবহারটা। আমাদের বাংলাতে যে অব্যয় পদটা রয়েছে, বলা হচ্ছে যে পদ পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তো বাংলার এই যে অব্যয় পদটা, এই অব্যয় পদকে ইংরেজিতে ভেঙে তিন খণ্ড করা হয়েছে। একটা হচ্ছে কনজাংশন, একটা হচ্ছে ইন্টারজেকশন, সরি প্রেপোজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। প্রেপোজিশন শব্দের অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়, কনজাংশন শব্দের অর্থ হচ্ছে সংযোজক অব্যয়, ইন্টারজেকশন শব্দের অর্থ হচ্ছে আবেগসূচক অব্যয়। হুম তো এই ব্যবহারগুলো কোথায় কিভাবে হয় আমরা একটু দেখি। কনজাংশন কাকে বলে, কত প্রকার ও কি কি? কনজাংশন একটি পার্টস অফ স্পিচ যা সেন্টেন্সের বিভিন্ন ওয়ার্ডস, ফ্রেজ বা ক্লজকে যুক্ত করে। বিভিন্ন কনজাংশন একটি পার্টস অফ স্পিচ যা সেন্টেন্সের বিভিন্ন ওয়ার্ডস, ফ্রেজ বা ক্লজকে যুক্ত করতে ব্যবহৃত হয়। এটা হচ্ছে কনজাংশনের ব্যবহার। দ্য কনজাংশন ইজ আ পার্ট অফ স্পিচ ইউজ টু জয়েন ওয়ার্ডস, ফ্রেজ অর ক্লজ ইন এ সার্টেন সেন্টেন্স, সাচ অ্যাজ অ্যান্ড, অর, আদারওয়াইজ, বাট, আনলেস, সিন্স, অলদো, এটসেট্রা। এখানে বাট দিয়ে যদি আমরা একটা বাক্য বলি, দ্য ম্যান ইজ পুওর বাট অনেস্ট, লোকটা গরিব কিন্তু সৎ। এখানে বাটের দুই পাশে দুইটা সেন্টেন্স রয়েছে, এই দুইটাকে সংযুক্ত করেছে বাট দ্বারা। লিসেনিং টু মিউজিক অ্যান্ড সিঙ্গিং সংস আর মাই হবিস। প্রথম বাক্যটা আমরা দেখতে পারি, লিসনিং টু মিউজিক অর্থাৎ সঙ্গীত বা গান শোনা, গান শোনা এবং গান গাওয়া। অ্যান্ড, এই যে মাঝখানে অ্যান্ড ব্যবহার করেছি, আরেকটু বলেছি কি, অ্যান্ড সিঙ্গিং সংস এবং গান গাওয়া, ইজ মাই হবি আমার শখ। আমার শখটা কি তাহলে? লিসনিং মিউজিক, অর্থাৎ সঙ্গীত শোনা, গান শোনা এবং গান গাওয়া, এটা হচ্ছে আমার শখ। ইউ মাস্ট স্টাডি রেগুলারলি, তৃতীয় বাক্যটা, আপনি নিয়মিত পড়াশোনা, তুমি নিয়মিত পড়বে, রেগুলারলি। অর অথবা, ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম, ভালোভাবে নিয়মিত পড়বে, না হলে তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। এই যে অর ব্যবহার করেছি, তো এখানে কনজাংশনটা কেমন, দুটো বাক্যকে সংযুক্ত করেছে এই অর দ্বারা, অ্যান্ড দ্বারা, বাট দ্বারা। এটা হচ্ছে কনজাংশন। কনজাংশনটা কি করে, প্রেপোজিশন কনজাংশন এই দুইটা প্রায় একই ধরনের হয়ে থাকে। অর্থাৎ প্রেপোজিশনটা কি করেছে, প্রেপোজিশনটা হচ্ছে এখানে কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যে অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করেছে। যেমন ওখানে বলেছিলাম হি গোস টু ইউনিভার্সিটি, তো এই যে আই গো টু, Request. ইয়েস অফকোর্স, দ্যার ইজ নো টাইম। Actually, I want to say conjunction class. Can you do next class? ওকে ওকে, ইয়েস, আই Today, ক্যান কন্টিনিউ ইট ইন নেক্সট ক্লাস, বাট last night I didn't sleep properly. okay, okay, and I also didn't sleep properly. Thank you. I have get up from bed recently.
So you can inform your next time. You can inform your next time, and I will take your class. Okay. Okay.